আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবসে আমরা যদি কিছু কথা নারীদের স্বাস্থ্য নিয়ে বলতে চাই, তাহলে প্রথমেই আমরা শুরু করতে পারি একটা নারী শিশুকে নিয়ে। একটা মেয়ে শিশু যখন জন্ম নেয় আমাদের একটা পরিবারে, তখন আমাদের আসলে উচিত যে প্রত্যেককেই এই ছোট্ট শিশুটাকে শিশু হিসাবেই আমাদের পরিবারে আনন্দের সাথে গ্রহণ করা। কিন্তু মেয়ে শিশু হিসাবে অনেক সময় দেখা যায় যে এই আনন্দটা থাকে না। তো এই যে একটা বৈষম্য ছেলে এবং মেয়ে শিশুর, এই বৈষম্যটা আমাদেরকে প্রথমেই চিন্তা করা উচিত আমাদের সমাজ থেকে দূর করে দেওয়া। এই শিশু যখন বেড়ে উঠতে থাকে, শৈশবকাল পার হয়ে সে কৈশোরে উত্তীর্ণ হয়। তো এই কৈশোর পর্যন্ত সময়ে তার যাতে করে তার পুষ্টি, স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো থাকে, সেই জন্য উচিত আমাদের, আবারও আমরা বলবো, ছেলে এবং মেয়ে, ছেলেদেরকে যেভাবে যে পরিমাণ খাবার দেওয়া হয়, যে পরিমাণ সুযোগ সুবিধা, পড়ালেখা বলেন, তার স্বাস্থ্যের ফিটনেস বা খেলাধুলা, প্রত্যেকটা বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। একটা ছেলে এবং মেয়ে সমান সুযোগ সুবিধা পাওয়া উচিত। তার ফলে সে সুন্দর করে আর একটা ছেলের মতো বা তার ঘরে আর একটা ভাইয়ের মতো সুন্দর করে বেড়ে ওঠে। কৈশোরকালীন সময়ে, এই সময় একটা ছেলে শিশুর কিন্তু মাসিক হয় না, কিন্তু মেয়ে শিশুর মাসিক শুরু হয়। তো এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময়টায় আমাদের উচিত এই মেয়ে শিশুটাকে অনেক সাপোর্ট দেওয়া। পারিবারিক সাপোর্ট বলি, সামাজিক সাপোর্ট বলি, ইভেন আমরা যে বাচ্চাটা স্কুলে পড়ে সেখান থেকেও তার একটা সাপোর্ট পাওয়া উচিত। এই সাপোর্টটা পেলে তার যে মাসিক হওয়া, মানে একটা মেয়ে কিন্তু তখন রিপ্রোডাক্টিভ ক্ষমতা তার চলে আসে, মানে সে প্রজননক্ষম হয়। সুতরাং এই সাপোর্টটা তাকে মানসিক এবং শারীরিকভাবে তাকে দিতে হবে। এই সময় তার পর্যাপ্ত পরিমাণে খাবার লাগবে, বিশেষ করে মাসিক যখন হয় তখন তার ভালো খাবার দেয়া, পুষ্টিকর খাবার দেওয়ার প্রতি খেয়াল করতে হবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন বা এই সময়ের পরিষ্কার পরিচ্ছন্নতা। তাকে আমরা পরামর্শ দিই স্যানিটারি প্যাড ব্যবহার করতে, এবং যদি কেউ না পারে ব্যবহার করতে, সেক্ষেত্রে আমরা বলি পরিষ্কার কাপড় যেন সে ব্যবহার করে, এবং তাকে অন্ততপক্ষে 6 থেকে 8 ঘন্টা পর পর যেন সে সেটা পরিবর্তন করে। এই দিকটায় তার মাকে খেয়াল করতে হবে, তার বোনকে খেয়াল করতে হবে, অথবা পরিবার থেকে তার এই খেয়ালটা তাকে রাখতে হবে। তো মাসিকের যে সচেতনতা, এটা আমাদের পরিবার তথা মা বা তার বোনই না, তার বাবা এবং ভাই, এই বিষয়টা তাদেরকেও এই শিক্ষায় শিক্ষিত হয়ে তুলতে হবে। তারপরে যদি আমরা চলে আসি যে তার যদি আমরা কৈশোরকালীন বিয়ে যদি না হয়, যদি সে স্বাভাবিক 18 বছরের পরেও যদি বিয়ে হয়, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে অবশ্যই যেন আমরা এই নিয়মটা পালন করি যে 18-র পরে যেন তার বিয়ে হয়। তো আসলে 18-র আগে যদি বিয়ে হয়, তাহলে দেখা যায় তাহলে তার কিন্তু এই যে প্রজনন, যে অঙ্গ কিংবা তার যে শারীরিক বৃদ্ধি, এটাই সম্পূর্ণ হয় না। তার আগে সে একটা অন্য আর একটা তার যে শারীরিক যে পরিস্থিতি, সে অন্য একটা পরিস্থিতি চলে যায়, যেখানে তার হাজব্যান্ডের সাথে থাকতে হয়, তার বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা দেখা যায়। তো সুতরাং এই সময়টা অবশ্যই উচিত যে একদম পূর্ণাঙ্গভাবে তার ম্যাচুরিটি হওয়া, এবং তারপরে যদি বিয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটার এই রিপ্রোডাক্টিভ অর্গানগুলো সুস্থ থাকে। তো 18-র পরে বিয়ে, এবং এই বিয়ে হওয়ার সাথে সাথেই বাচ্চা হওয়া বা না হওয়া, এই সিদ্ধান্তটাও তাকে নেওয়ার মতো অধিকার তাকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে সে কখন বাচ্চা প্ল্যান করবে, সেই সিদ্ধান্তটাও তার কাছ থেকে আসতে হবে। এবং এটা আমরা অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ সচেতন হতে বলি এই হাজব্যান্ড এবং ওয়াইফকে। তারা যেন নিজেরা নিজেরা নিজেদের মতো করে তাদের এই পরিবার পরিকল্পনা যেন তারা করতে পারে। এবং যখন সে প্ল্যান করবে প্রেগনেন্সি হওয়ার জন্য, সেই সময়ও তাকে খেয়াল করতে হবে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে যে তার কোনো শারীরিক অসুস্থতা আছে কি না, যেই অসুস্থতা থাকলে তার গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে। তো এটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সিলিং। তাহলে এই মধ্যে দিয়ে যদি যায়, তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা একটা সুস্থ বাচ্চা আশা করতে পারি। তারপরে সে যদি প্রেগনেন্সি হয়, আমরা চাই একটা গর্ভবতী মা, একজন গর্ভবতী নারী, সে কিন্তু একদম একটা কোনো, এটা কিন্তু কোনো অসুস্থতা নয়, এটা একটা শারীরিক একটা অবস্থা। তো এই অবস্থায় তাকে
একটা বাচ্চার গ্রোথ হওয়ার জন্য তার যে পরিমাণ খাবার দাবার, পুষ্টি অথবা বিশ্রাম এবং মানসিক সুস্থতা, সব জিনিসগুলোর দিকে আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের ডাক্তার সমাজকে, আমাদের হাসপাতাল কিংবা আমরা যে যারা সার্ভিস দিই আমাদের সবাইকে আমাদেরকে সেই দিক খেয়াল করতে হবে। তারপরে যখন তার ডেলিভারি হবে, সেই ডেলিভারিটা আমরা যদি সে নিয়মিত গর্ভবতী চেক আপ করায়, তাহলে আমরা তাকে হয় নর্মাল ডেলিভারি অথবা সিজারিয়ান ডেলিভারি যে কোনো একটা দিকে আমরা নিব। একটা নর্মাল ডেলিভারি যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় এই ডেলিভারির সময় কিন্তু একটা রক্তপাত হয় এবং যেটা কিনা নর্মাল। তো এই রক্তপাত হওয়ার ফলে এবং এই ধকল হওয়ার পর দেখা যায় যে এই মেয়েটা শারীরিকভাবে ততটা সুস্থতা হয় না, অন্ততপক্ষে 1.5 থেকে 3 মাসের মধ্যে। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যে তাকে এক্সট্রা খাবার, তার পুষ্টির দিকে নজর, তার বিশ্রামের দিকে নজর, এবং যার ফলে কিনা বিভিন্ন ধরনের শারীরিক রোগ থেকে সে মুক্তি পাবে। কারণ এই সময় যদি সে ঠিকমতো বিশ্রাম না পায় এবং ঠিকমতো রেস্ট না পায় অথবা ঠিকমতো পুষ্টি না পায়, তাহলে সে কিন্তু অনেক ধরনের স্ত্রী রোগ দেখা দিতে পারে, যেগুলো কিনা পরবর্তীতে তার অনেক ধরনের অসুবিধা তৈরি করতে পারে। তারপরে আমরা একাধিক বাচ্চার কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রেও এই মেয়েটাকে অধিকার দিতে হবে সে কয়টা বাচ্চা তার পরিবারের জন্য চায়, কতদিন পর কতটা স্পেস সে দিতে চায়, সেক্ষেত্রেও আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা জানি যে একটা বাচ্চা হওয়ার পরে অন্তত পক্ষে 2 বছর সময় লাগে শারীরিক ফিটনেস ফিরে আসতে। তো সুতরাং এই সময়টাও খুবই গুরুত্বপূর্ণ, যাতে সে এই সময়টা কোনো একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারে, যাতে কিনা সে পরবর্তী প্রেগনেন্সি প্ল্যান করতে পারে। তো এই গেল তার তার বাচ্চার জন্ম দেওয়ার সংক্রান্ত বিষয়গুলো। এক সময় তার বয়স হয় এবং তখন আমাদের দেশে আমরা বলি এভারেজ 50 বছর বয়সে একটা মেয়ের মাসিক বন্ধ হয়ে যায়। এই সময়টার একটা নির্দিষ্ট নাম আছে, নাম হচ্ছে মেনোপজাল টাইম। তো এই মেনোপজ এমন একটা সময়, এই সময়টাতেও একটা মেয়ের শারীরিক অনেক পরিবর্তন হয়। তার শরীরের যে হরমোনগুলো তাকে এতদিন ধরে তার রিপ্রোডাক্টিভ ক্ষমতা এতদিন নিয়ে আসছিল, হঠাৎ করে সেই হরমোনগুলো উইথড্রল হয়, যার ফলে সে তার শারীরিক কিছু কিছু অক্ষমতা বা কিছু কিছু দুর্বলতা বা কিছু কিছু অসুবিধার সৃষ্টি হয়। তো এই অসুবিধাগুলা দেখা যায় যে একটা মেয়ে নীরবেই অনেকখানি সহ্য করতে থাকে। তো এই অসুবিধাগুলা খুবই তার জীবনে, তার কাজের ক্ষেত্রে বা তার নিজস্ব পারিবারিক জীবনে দেখা যায় অনেক ধরনের অসুবিধা তৈরি করতে করতে থাকে। তো এই অসুবিধাগুলোর মধ্যে প্রধান হচ্ছে যে তার হঠাৎ হঠাৎ গরম লাগা, কিংবা দেখা যায় যে তার শরীরের হাড় যেটা দুর্বল হয়ে যায়, কিংবা হঠাৎ করে অস্থির লাগে, কিংবা দেখা যায় যে তার মানসিক পরিবর্তন বা একটু মেজাজ তার খিটখিটে হয়ে যায়। তো এই অসুবিধাগুলো কিন্তু একটা পরিবারের উপরে প্রভাব ফেলে। তো এই প্রভাবটা সে কিন্তু নিজে নিজেই এই বিষয়গুলো সহ্য করে। দেখা যায় সে তার পরিবারের অন্য কারোর সাথে জিনিসগুলো শেয়ার করে না, অথবা শেয়ার করার হয়তো কোনো জায়গাও পায় না। তো আমাদের এই মেনোপজ সম্পর্কেও কিন্তু আমাদেরকে সবাইকে সচেতন করে তোলা উচিত, যে এই সময় এই মেয়েগুলা এই দুরবস্থার মধ্যে দিয়ে যায়। তাকে একটু সাপোর্ট দিলে দেখা যায় যে তার এই সময় এক্সট্রা খাবার দরকার হয়, এক্সট্রা বিশ্রাম দরকার হয়, এবং কিছু কিছু খাবারের ক্ষেত্রে যেমন একটু দুধ খেলে ভালো হয়, কিংবা একটু রেস্ট নিলে ভালো হয়। এই যে পরামর্শগুলো দেয়া কিংবা এই যে সাপোর্টটা দেয়া, এটা যেমন পরিবার থেকে আসতে পারে এবং তার পারিপার্শ্বিক অবস্থা থেকেও আসতে পারে। এবং এই সময়টা, এই যে দুরবস্থার একটা কঠিন একটা সময়, তখন দেখা যায় সে এই সময়টা খুব সহজেই পার করতে পারে এবং সে কিছুটা হলেও তার বিভিন্ন শারীরিক যে বা মানসিক যে অবসাদ বা মানসিক যে সমস্যা থেকে সে তার এই দুর্ভোগ পোহাতে সক্ষমতা লাভ করে। তো আলটিমেটলি দেখা যায় যে একটা মেয়ের প্রথম থেকে জীবনচক্রের শেষ পর্যন্ত নর্মালি কিছু কিছু শারীরিক অবস্থার মধ্যে দিয়ে যায়। এই অবস্থাগুলা, অথবা যদি তার কোনো অসুস্থতা দেখা যায়, আমরা মনে করি যে এই অবস্থাগুলা অবশ্যই উচিত যে পরিবারের সবাইকে জানানো, যাতে করে যে কোনো রোগ হলে আমাদের মেইন টার্গেট থাকে আগে আগে ডায়াগনোসিস। আমরা বলি আর্লিয়ার ডায়াগনোসিস হলে যে কোনো সমস্যা তাড়াতাড়ি চিকিৎসার আওতায় নেওয়া সম্ভব এবং তাড়াতাড়ি সুস্থতা লাভ করাও সম্ভব হয়।